ওবায়দুল কাদের সাহেব দাঁত কেলানি বাদ দিয়ে বাস্তবতা উপলব্ধি করুন। জনগণের পীর যখন দেয়ালে থেকে যায়, জনগণ কখন কোথায় কি করবে টের পাবেন না। শেখ হাসিনা নিজের জীবনকে ভয় পায়, ক্ষমতা থেকে যেতে ভয় পায়। তিনি জানেন তার বাবার পরিণতি ঘটিয়েছে ভারত। যদিও তিনি বক্তব্য বিবৃতিতে সেই সময়ের সেকেন্ড সারির অফিসার ছিলেন, বলতে গেলে উপসেনা প্রধান, সেনা প্রধানও ছিলেন না। জিয়াউর রহমানকে দায়ী করে বক্তব্য দেয় তার রাজনৈতিক প্রতিপক্ষ শুধুমাত্র বিএনপিকে ঘায়েল করার জন্য। তিনি ভালো করেই জানেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত। কাজেই তিনি যদি ভারতকে জমি জমা, বাংলাদেশ ব্যাংক, ফরেন মিনিস্ট্রি যা চায় তা যদি না দেন, তার পরিণতিও খারাপ হতে পারে। তিনি নিজে ভালো থাকতে, ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে আজকে জাহান্নাম বানিয়ে ভারতীয় তাওয়ার রাষ্ট্রে পরিণত করেছেন। তাই আমাদের বন্ধুরা যেটা বলেছে এটাই বাস্তব। এই দেশের সবচেয়ে ভারতীয় প্রধান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। কাজেই সামাজিক ভাবে আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো, এই ভারতীয় প্রধান আওয়ামী লীগকেও সামাজিক ভাবে আপনারা বর্জন করুন। এবং তাদেররা যতই হুমকি ধমকি দেন, তাদের কলিজা কাঁপে, ভয়ে রাতে ঘুম হয় না, কারণ তারা ভালো করেই জানে তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, জোর জবরদস্তি করে তারা সরকার গঠন করেছে। পাকিস্তানে দেখেছেন সামরিক বাহিনী ইমরান খানকে হঠাতে জেলে দিয়েছে, দলের নিবন্ধন বাতিল করেছে, প্রার্থীদেরকে প্রচারণা করতে দেয় নাই। তারপরেও ইমরান খান যখন এককভাবে পিটিআই জয়লাভ করেছে, সেখানেও হস্তক্ষেপ করেছে, ভোট পাল্টে দিয়েছে। ফলশ্রুতিতে কি হয়েছে? পাকিস্তানের গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার একটা প্রভাব তৈরি হচ্ছে। পাকিস্তানের রাজনীতি বদলে যাচ্ছে। কাজেই কোথা থেকে কোথায় কি হয় বলা যায় না। দেখেছেন পাকিস্তান রাষ্ট্রের সামরিক বাহিনীকে বলা হয় জন্ম থেকেই সামরিক বাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই পাকিস্তানের কোর্ট বলেছে, আদালত বলেছে, সামরিক বাহিনী প্রতিরক্ষা ব্যতীত অন্য বিষয়ে যেন হস্তক্ষেপ না করে, সেটি নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার। আদালতের হারাম দেখেন, যেইখানে আদালতের মর্যাদা আছে, বিচারকদের মেরুদণ্ড আছে, তারা এইভাবে ডিক্টেট করতে পারে যে জনগণের বিরুদ্ধে গিয়ে সামরিক বাহিনী কাউকে ক্ষমতাচ্যুত কিংবা ক্ষমতায় আনতে পারে না। পাকিস্তানকে অনেকভাবে আমরা ক্রিটিসাইজ করি, কিন্তু পাকিস্তানের একটা চিত্র দেখেন। পাকিস্তানের জনগণ ভোট দিতে পেরেছে, ভোট থেকে তাদেরকে নিবৃত্ত করতে পারে নাই। হয়তো কয়েকটি জায়গায় ভোট পাল্টে দিয়ে ফলাফল পাল্টে দিয়েছে, কিন্তু আদালত ঠিকই সেই বিষয়ে সজাগ থেকেছে। কয়েকজন এসপি পদত্যাগ করেছে, তাদেরকে অনৈতিক কাজ করায় হুকুম তারা মানে নাই। আমাদের পুলিশ ভাইদেরকেও বলতে চাই, মেরুদণ্ড দেখান, গাছ দেখান, প্রত্যেকের চাকরি এবং সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা হবে। আজকে আপনারা লজ্জায় মুখ দেখান কিভাবে? আপনার ছোট সন্তান আদর্শিক সন্তান হিসেবে গড়ে তুলবেন, সেই ছেলে যদি জানে আপনি একজন অত্যাচারী, আপনি একজন অসৎ শাসক, খুনি শাসকের সহযোগী, আপনি জনগণের উপরে অত্যাচার নির্যাতন করছেন, আপনার সন্তানটা কি ভালো হবে? আপনি নিজের চোর, ডাকাত, অত্যাচারী, আপনার সন্তানও ভালো হবে না। আজকে যারা বিনা ভোটে এমপি মন্ত্রী হয়েছে, আমি মাঝে মাঝে ভাবি চাচা, যতই বাইরে একজন রাজা বাহাদুর প্রধানমন্ত্রী থাকুক, ঘরে তো তিনি একজন অভিভাবক, সন্তানের বাবা, স্ত্রীর স্বামী। সেই স্ত্রীর সামনে কিভাবে তিনি মুখ নিয়ে দাঁড়ান, কিভাবে নীতি নৈতিকতার কথা বলেন, যিনি নিজে ভোট ডাকাতি করে, জনগণের উপরে জুলুম চালিয়ে
ভোট কেন্দ্র দখল হয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, এমপি হয়েছেন, এদের কি একটু লজ্জা করে না? লজ্জা করে না বলেন? মানুষ বলে থাকে বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়। এই যে যাদের বাবা মায়ের এই অবস্থা, জনগণের টাকা লুটপাট করে অন্য দেশের টাকার পাহাড় বানানো, সেকেন্ড হোম করা, এমপি মন্ত্রী হওয়া, এদের প্রোডাক্ট কি ভালো হবে? এদের সন্তানেরা কি ভবিষ্যতে ভালো কিছু করবে? এটাও তো দেশের জন্য অনেক বিপদ তৈরি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। আজকে 14 থেকে 25 বছরের 4 কোটি তরুণের মধ্যে 41% তরুণ যারা পড়ালেখা করে না, যারা চাকরি করে না, তাহলে কি করবে এই তরুণরা? মাদকের ভয়াবহতা সমাজকে গ্রাস করছে। এই মাদক কারা ব্যবসা করছে? বিরোধী দলের বিএনপি, জামাত, গণ অধিকারের লোকেরা ব্যবসা করতে পারবে না। তো লাল করে বলে পাশা নিশ্চয়ই সরকারি দল এবং স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী সুর তুলেছেন চাঁদাবাজি বন্ধ করতে হবে। 15 বছর ক্ষমতায় থেকে এখন বলছেন চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই ঢাকা শহরে গুলশানের বাদাম বিক্রেতা থেকে, মানে গুলিস্তানের বাদাম বিক্রেতা থেকে, ফুটপাতে যে গঞ্জিত আছে, চায়ের দোকান দেয়, ওর কাছে খোঁজ দেন কয়জন চাঁদা নেয়, কয় টাকা নেয়। সমকাল আজকে একটা অনুসন্ধান রিপোর্ট করেছে, ধন্যবাদ জানাই। এই ধরনের সামাজিক রিপোর্টগুলো সংবাদ মাধ্যমকে তুলে আনা উচিত যে সৈয়দপুর থেকে ঢাকা আসতে একটা ট্রাককে প্রায় 5,000 টাকা চান্দা দিতে হচ্ছে। চান্দা, তাহলে এই চান্দাটা দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনের সাথে যোগ হয়ে দ্রব্যমূল্যের দাম দাউ দাউ করে বাড়ছে। বিশ্ববাজারে সোয়াবিনের দাম গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন, আমাদের দেশে 1 পয়সা কমে নেই, কমবে না। বাণিজ্য মন্ত্রী বলেছেন নতুন ফাটাকেষ্ট 7 দিনের মধ্যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ আসবে, সিন্ডিকেট ভেঙে দেব। পেয়েছেন কারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? সিন্ডিকেট তো আপনারাই, সিন্ডিকেট আপনাদের লোকেরাই। প্রধানমন্ত্রী যেভাবে বলেছে স্বতন্ত্র দলীয় সব আমার বাম হাত জানার। সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই। আমাদের নেতৃবৃন্দ বলেছে, আপনারা শুনেছেন, কোর্ট আমার বক্তব্যের জন্য আমাকে ডেকেছে। আমি কি বক্তব্য দিব না দেব সেটা তো সরকারি নির্দেশনায় ঠিক করা হবে। তাদের বক্তব্য দিতে পারবো কিনা, তারেক রহমানের মতো সেখানেও শিকড় বেঁধে দেওয়া হয় কিনা জানি না। কিন্তু একটা কথা বলতে চাই, একটা দেশের সর্বশেষ মানুষের রাষ্ট্রস্থল থেকে আদালত, সৃষ্টিকর্তার পরে দুনিয়াতে বিচারকদেরকে, ডাক্তারদেরকে বলা হয় সেকেন্ড গড। আল্লাহর পরে তারা ন্যায় বিচারের আসনে বসে আছেন। দয়া করে ওই আসনে থেকে আপনারা অবিচার করবেন না। স্পষ্ট, আপনারা অবিচার করছেন, অনেক কঠোর অবিচার করছেন। ফখরুল ইসলাম আলমগীরের মতো বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছরের পর বছর জামিন না দিয়ে কারাগারে রেখে অবিচার করছেন। কৃষিমন্ত্রীর বক্তব্যতে পরিষ্কার হয়েছিল আইন আদালতকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে। তিনি বলেছেন এক রাতে আমরা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলাম, কোর্টকে একটা সুমতো করেছে, রুল জারি করেছে। কৃষিমন্ত্রী কিভাবে এই কথা বলেন তার ব্যাখ্যা চেয়েছে। এই ঢাকার নতুন সম্রাট, কেউ বলে যুবরাজ, ঢাকা দক্ষিণের বিরাগনের মেয়র তাপস সাহেব ওপেন বক্তব্য দিয়েছিলেন। একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম। সেই বক্তব্যের কারণে আপনারা শুনেছেন কোর্ট কি তাপস সাহেবকে ডেকে তার ব্যাখ্যা চাইতে কোর্ট পেরেছে? কোর্ট ডাকতে পেরেছে? তাপস সাহেবদেরকে পারেন না। সিটিং চিফ জাস্টিসকে ঘাট করে নামিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা। দুঃখ লাগে আজকে ডিজিএফআই সাইনবোর্ড লাগিয়ে ব্যবসায়ীদের সাথে মিটিং করে, সেখানে সাইনবোর্ড লাগানো থাকে ব্যবসায়ীদের সাথে ডিজিএফআই মিটিং। এনএসআই আওয়ামী লীগের নির্বাচনে কে কয়টা সিট পাবে, কারে কোথা থেকে এমপি বানাবে সেটা ঠিক করে এনএসআই। এনএসআই মানে কি?
ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ডিজিএফআই কি সামরিক সংস্থা, তারা একটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করবে। দুঃখজনক এই প্রতিষ্ঠানগুলো সহ উচ্চ প্রতিষ্ঠানগুলোতে কিছু দুর্বৃত্তরা চালকের আসনে, কিছু দুর্বৃত্তরা মাফিয়াগিরি করছে, প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করছে। ইমরান খানের আবার ওখানে লিখতে চাই, সামরিক বাহিনী ইমরান খানকে হটাতে চেয়েছিল, আউট করতে চেয়েছিল রাজনীতি থেকে, কিন্তু দেখা গেছে ক্যান্টনমেন্ট গুলোতে 80% ভোট পেয়েছে ইমরান খানের দল প্রার্থীরা। তার মানে কি সামরিক বাহিনীর 80% সমর্থন ইমরান খানের দিকে ছিল। আমি বিশ্বাস করতে চাই আমাদের ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, পুলিশ বলেন, সরকারি সর্বস্তরে আজকে ঠিক একইভাবে 90% মানুষ এই সরকারের বিপক্ষে, গণতন্ত্রের পক্ষে। কাজী প্রশাসনের ভাই বোনদেরকে বলবো, দেশ বাঁচাতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ান, সৈন্য শাসনের বিরুদ্ধে দাঁড়ান, গণতন্ত্রকামী জনগণের পাশে দাঁড়ান।